রাখতেন তারা আজকে জেগে গেছে। তারা আজকে আপনার আর কন্যাশ্রী নিতে চায় না। আপনি সবকটা কেন্দ্র প্রকল্পকে আপনার নামে চালিয়ে দিতেন। আজকে মানুষ আপনার চরিত্রটা জেনে গেছে। আমি আমার বিজয়ী কর্মীদের বলবো, মানুষের কাছে গিয়ে আজকে যে প্রকল্পগুলো তারা পাচ্ছে, কার জন্য পাচ্ছে, সেটা মানুষকে বোঝাতে। কোনোটাই দিদিভাই দেয় না। আজকে আমাদের একটু ভুল হয়ে গেছিল, আমরা 100 দিনের কাজের টাকাটা আটকে দিয়েছিল। আমরা আটকাইনি, কারণ এখানে চুরি হচ্ছিল, অডিট হয়েছিল, অডিট বলেছিল আর টাকা পাঠানো যাবে না, এখানে চুরি হচ্ছে। তো অনেক যারা জেনুইন ছিল তাদেরও টাকা আটকে গেছে। আর দিদিভাই কি করলো, কোনো টাকা রোজগার এখানে নেই, ধার বাকি করে তাদের অ্যাকাউন্টে ভোটের আগে টুং টুং করে আওয়াজ হলো আর তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। তারা ভাবলো দিদিভাই আমাদের মা বলে ভোটটা দিয়ে দিল। অবশ্য কটা ভোট নিজেরা দেয় আমার সন্দেহ আছে পশ্চিমবাংলার বুকে। অনেক জায়গায় আগে থেকে তাদের ভোটার আইডিটা নিয়ে নেওয়া হয় আর ভোটগুলো অন্য কেউ গিয়ে দিয়ে দেয়, তাই আপনার ভোট আপনাকে দিতে যেতে হয় না। কিন্তু আজকে যা পশ্চিমবাংলার অবস্থা, তাতে কিন্তু আর ওই জিনিস চলবে না। আজকে যারা হারমাত বাহিনী তারা বুঝে গেছে যে এখানে যদি কিছু গন্ডগোল করা হয় তাহলে যেরকম পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, বালু জেলে আছে, অনুব্রত মণ্ডল জেলে আছে, শাহজাহান জেলে আছে, এক এক করে বাকিরাও জেলে যাচ্ছে, আমাদেরও জেলে থাকতে হবে। তাই তারাও এখন সচেতন হয়ে গেছে। এইটাকে আপনাদের কাজে লাগাতে হবে। নৌকো যখন ডোবে বা ফুটো হয়, তখন ওখান থেকে ইঁদুর, গরু, ছাগল যা আছে, মানুষজন ইঁদুর, ছাগল, গরু, ছাগল সব পালায়। পাশে দাঁড়িয়ে আছে বিজেপির বৃহৎ জাহাজ। মানবিকতার খাতিরে আমরা তো কাউকে ডুবতে দিতে পারি না। আমরা তাই সবাইকে আমাদের জাহাজে জায়গা করে দিই। কিন্তু মনে রাখবেন, যদি আপনি প্রকৃত মানুষ না হন, ঠিক সময় মতো আমাদের জাহাজ যখন বন্দরে ঠেকবে, আপনার যাদের প্রয়োজন নেই তাদের ওই মাটিতে নামিয়ে দেওয়া ছাড়বে। তাই আপনারা চিন্তা করবেন না। যদি ভাবেন, অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেন যে এই জায়গায় এ কেন এলো, ওই জায়গায় ও কেন এলো। চিন্তা করবেন না, সবার উপরে একটা নজর আছে। বানের জল যখন ঢোকে তখন কোনো বাজ বিচার করে ঢোকে না, কিন্তু বানের জল যখন চলে যায় তখন একটা পলি মাটি ফেলে দিয়ে যায়, সেটাতে কিন্তু খুব ভালো চাষ হয়। যেটা স্বচ্ছ জল সেগুলো পুকুরে ভরাট হয়ে যায়, আর এক্সট্রা যে জলটা আছে সেটা আবার নদী দিয়ে সাগরে পৌঁছে যায়। তাই আমি বলছি, আপনারা বিজেপির প্রতি ভরসা রাখুন। আগামী দিন বিজেপির দিন। আর এই তৃণমূলকে ঠেলে ফেলার জন্য যে আন্দোলন শুরু হয়েছে, এটা কোনো রাজনৈতিক পতাকা দিয়ে আন্দোলন শুরু হয়নি, মানুষের মনের আন্দোলন। এটা মহিলাদের মনের আন্দোলন, মায়েদের মনের আন্দোলন, মেয়েদের মনের আন্দোলন। তার সঙ্গে জুড়ে আছে বাবাদেরও আন্দোলন। যে বাবারা তাদের মেয়েদের পাঠায় কোনো কাজকর্ম করতে বা হাসপাতালে কাজ করতে, তারা সবাই আজকে কিন্তু খুব চিন্তায় পড়ে গেছে। একটা ডাক্তার, সে রাস্তাঘাটে ধর্ষিতা হয়নি বা খুন হয়নি। আনন্দপুরে কালকেও একটা লাশ ফেলে দিয়ে গেছে, গাড়ি করে এনে একটা মহিলার লাশ ফেলে দিয়ে গেছে। সেটা ওখানকার মহিলা নয়, কোথা থেকে গাড়িতে খুন করে নাকি লাশ ফেলে দিয়ে গেছে। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে। কিন্তু একটা মহিলা ডাক্তার
সে যেখানে কাজ করতে যায়, সে যেখানে মানুষের প্রাণদান করে, সেইখানে সেই হাসপাতালের মধ্যে বাইরের কোনো লোক নয়, সেই হাসপাতালের যারা আছে তারা তাকে খুন করে এবং ধর্ষণ করে। মেন উদ্দেশ্যটা ছিল খুন, ওটাকে ধর্ষণে মানুষের চোখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আজকে অতগুলো ক্ষত থাকা সত্ত্বেও, এবং ওখানে তাকে চেক করেছিল যারা আরজি করে আছে সবাই ডাক্তার, তো একটা ডাক্তার দেখে, অতগুলো ডাক্তার দেখে ওই মহিলাটি যে মারা গেছে বুঝতে পারলো না। তার বাড়ির মাকে গিয়ে ফোন করে বলল আপনার মেয়ে অসুস্থ, আপনি এখনই আসুন। তারপরে বলল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। চিন্তা করে দেখুন তাহলে এই সব যারা করেছে, যে ডাক্তাররা ওই মহিলাটিকে দেখেছিল, মেয়েটিকে দেখেছিল, তাদেরও ডেকে এনে জেরা করা উচিত। আমরা খবরের কাগজে মিডিয়ায় দেখেছি, ডাক্তাররা বলছে আমরা গিয়ে দেখলাম, ওই রাখতে গিয়ে দেখলাম ওই মেয়েটি ঘুমোচ্ছে, কিন্তু আপনারা তার ডেসক্রিপশন শুনেছেন যেখানে পড়েছিল, কিভাবে পড়েছিল। তার দেহে জামাও ছিল না, মানে নিচের অংশ জামাও ছিল না। তো সেই ডাক্তাররা চিনতে পারলো না। ওখানে কেন সিসিটিভি ক্যামেরা সব জায়গায় লাগানো ছিল না? কারণ ওখানে অবৈধ কাজকর্ম হতো বলেই ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল না। তাই এইগুলো আপনারা মানুষের কাছে বলুন, মানুষ জেগে গেছে, আপনারা তাদের পাশে থাকুন। আজকে আর বেশি বলবো না, এখানে দিদিরা আছে, তারা বলবে। দেবশ্রী আর উপাধি খুব ভালো বলে। আজকে আমার বক্তব্য এইখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক অভিনন্দন রাজকমল দাকে। এবারে আমাদের বিভিন্ন আন্দোলন লড়াইয়ের নেত্রী রূপাদিকে কিছু কথা রাখবার জন্য অনুরোধ করছি। এটা দাও। নমস্কার। এখানে মঞ্চে আমার নেতৃত্বরা, আমার বন্ধুরা, আমার দাদারা, যারা সামনে আছেন, যারা পথ চলতে আমাদের কথা শুনছেন, যারা বাসে যেতে যেতে হয়তো আমাদের কয়েকটা কথা শুনতে পাবেন, তাদের সবাইকে নমস্কার জানাই। এবং আপনাদেরকে আবার মনে করিয়ে দিই, আরজি করের পিজিটি ডাক্তার বোনটা, মা আর বাবা আজও কাঁদছে, কিন্তু তাদের এই কষ্ট, তাদের এই যন্ত্রণা বারবার মনে করিয়ে দিচ্ছে যে আমরা কত অসহায় এ রাজ্যে। মানুষ, মায়েরা কত অসহায়। আমি আজকে বিশেষ কিছু বলবো না, আমি আরো বেশ কদিন এখানে আছি, আমরা আসবো, কালকেও বলবো। আমি একটা ছোট্ট রিপোর্ট আজকেদের সামনে পড়ে শোনাচ্ছি। আজকে কত মায়ের চোখের জল, কত বাবার হাহুতাশ এই পশ্চিমবঙ্গে মাত্র কয়েক বছরের, মাত্র কয়েকটার হিসেব আজকে আপনাদের দেব। কামদুনি 7 জুন 2013 গ্যাংরেপ একজন স্টুডেন্ট। আলিপুরদুয়ার ক্লাস 10 এর স্টুডেন্ট, গ্যাংরেপ এবং মার্ডার। 23 নভেম্বর 2015 সাল মৃতদেহ পাওয়া গেল, কোনো জাস্টিস মেলেনি। বহরমপুর কিডন্যাপড, যখন সে কাজ থেকে ফিরছিল 10 জানুয়ারি 2016 দেহ পাওয়া গেল, কোনো সুরাহা মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো দপ্তরই করতে পারেনি। বালুরঘাট ক্লাস 9 গ্যাংরেপ 8 জানুয়ারি 2016 তার মরদেহটা পাওয়া গেল
কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার বাবা মায়ের অশ্রু মেটাতে পারলেন না। কুচবিহার ক্লাস 10 এর মেয়ে রেপ এবং মার্ডার 18 জানুয়ারি 2016 তার দেহটাও পাওয়া গেল ছেঁড়া খোড়া। মাননীয়ার কোনো দপ্তর তাকে বাঁচাতে পারেনি, তার বাবা মায়ের অশ্রু মোছাতে পারেনি। আবার কুচবিহার গভর্নমেন্ট হোমে মাইনর একটি বাচ্চা মেয়ে তার রেপ হয় 12 জানুয়ারি 2016। দেগঙ্গা সেপ্টেম্বর 2015। কোনো সুরাহা নেই, কোনো সুরাহা নেই। ধূপগুড়ি ক্লাস 10 এর মেয়ে রেপ এবং মার্ডার সেপ্টেম্বর 2014। কোনো সুরাহা হয়নি। জলপাইগুড়ি ইয়াং লেডি, একজন ইয়াং মহিলা, তাকে রেপ করা হয়, গ্যাং রেপ 28 ডিসেম্বর 2015। কোনো সুরাহা হয়নি। তার পরিবারের কোথাও শান্তি পাওয়ার মতন কোনো ব্যবস্থা এই মাননীয়া এবং তার সরকার করেনি। জামুরিয়া ক্লাস 10 মার্ডার 25 জানুয়ারি 2016। বর্ধমান কাটোয়া একজন বিধবা মা, তাকে রেপ করা হয় তার মেয়েটির চোখের সামনে 25 ফেব্রুয়ারি 2012। মাননীয়া বলেছিলেন সাজানো ঘটনা, তারও কোনো সুরাহা করেননি তিনি। পার্ক স্ট্রিট গ্যাং রেপ, রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয় 5 ফেব্রুয়ারি, নামটি আর বললাম না। 5 ফেব্রুয়ারি 2012, তাতেও বলেছিলেন সাজানো ঘটনা। মগরাহাট অ্যাবডাকশন, কিডন্যাপ করা হয় এবং রেপ করা হয় 8 ডিসেম্বর 2014 সালে। কিছু হয় না, কোনো সুরাহা হয় না। কুলতলি গ্যাং রেপ, তার বাড়ির কাছেই 12 ডিসেম্বর 2015। কোনো জাস্টিস পাওয়া যায় না। মালদা ক্লাস 10 স্টুডেন্ট গ্যাং রেপ অ্যান্ড মার্ডার 11 নভেম্বর 2015। তার শবদেহ পাওয়া যায়, কোনো সুরাহা হয় না। দুজন মহিলা গ্যাং রেপ 4 ফেব্রুয়ারি 2017, কিচ্ছু হয় না আমতাতে। নদিয়া রানাঘাট 74 বছরের মহিলা নান, তাকে গ্যাং রেপ করা হয় 13 মার্চ 2015 সালে। কিচ্ছু হওয়া যায় না। বলা হয়েছিল অনেক কিছু হবে, হওয়া যায় না। বীরভূম 70 একজন মহিলাকে নির্যাতন করা হয়, তার আঙুল ভেঙে দেওয়া হয় মুঠো মুঠো করে, তারপর তার সারা গায়ে কেটে কেটে তাকে বিচুটি বাঁধা মাখানো হয়। কি যেন সেদিন যেন কে বলল যে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে তাকালে তার আঙ্গুল ভেঙে দেবে। আঙ্গুল হাত পা ভাঙার নিদর্শন এই পশ্চিমবঙ্গে ভুরি ভুরি, এর কোনো শেষ। যতদিন না মাননীয় মুখ্যমন্ত্রী আছেন ততদিন অব্দি কোনো চান্স নেই, কোনো সম্ভাবনা নেই। উদয়নারায়ণপুর রেপ করা হয় সে মেয়েটি যখন সে বাড়ি ফিরছে পড়াশুনো করে 4 জানুয়ারি 2016। কিচ্ছু হয় না। 3 জানুয়ারি 2019 খড়দাতে ছেলেকে টিউশন থেকে ফেরার সময় গৃহদুকে রাস্তা থেকে টেনে নিয়ে এসে হিসে নির্জন রাস্তায় গণধর্ষণ করা হয়। অভিযোগ নির্যাতনের সময় স্বামী বিজেপি করায় এই ঘটনা তাকে করতে বাধ্য করেছে, তারা লোকেরা মিলে করেছে। প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে ডেকে স্বামীকে। 3 জানুয়ারি 2019 ডেবরা পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর রাতে টিউশন করে বাড়ি ফেরার সময় মাধ্যমিক পরীক্ষার্থীকে এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়। 9 ডিসেম্বর 2018 সবং পশ্চিম মেদিনীপুর 10 বছরের নাবালিকাকে ধর্ষণ। প্রতিবেশী কাকু
বাড়িতে ডেকে ধর্ষণ করেছে, কিচ্ছু সুরাহা হয়নি। 7 ডিসেম্বর 2018 বাঁকুড়া থানার মেজিয়া থানার এলাকায় উত্তক্ত করার প্রতিবাদে নবম শ্রেণী পড়ুয়াকে কিশোরীকে শ্বাসরোধ করে খুন, ধর্ষণের অভিযোগ। 1 ডিসেম্বর 2018 মোহাম্মদ বাজার বীরভূম, 29 নভেম্বর 2018 ময়নাগুড়ি জলপাইগুড়ি, নভেম্বর 18 কিট স্ট্রিট কলকাতা, 5 নভেম্বর 2018 শ্যামপুর হাওড়া। শেষ হয়নি এখনো, আরো অনেক আছে, আরো অনেক আছে, আরো অনেক আছে। 30 অক্টোবর 2018 বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতাল চত্বরে স্বামীর চায়ের দোকান, বর্ধমান মেডিকেল কলেজের শুয়েছিল স্ত্রী সামনে বইয়ের বিভাগে, সেখানে ধর্ষণ। 10 অক্টোবর 2018 আসানসোলের উত্তর ধাতকার রেকেটেন কোলম্যানের ফাঁকা বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন করে। 6 অক্টোবর 2018 রায়গঞ্জ স্কুল বাসে ক্লাস 1 এর ছাত্রীকে যৌন হেনস্থা। 4 অক্টোবর ধূপগুড়ি নাবালিকাকে গণধর্ষণ কালনার মন্তেশ্বর। 4 অক্টোবর কুলতলি, 4 অক্টোবর পূর্ব বর্ধমানে গলসি, 29 সেপ্টেম্বর ব্যারাকপুর গার্লস প্রাইমারি স্কুল এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে, কোনো কিচ্ছু হয়নি। 24 সেপ্টেম্বর 2018 ঢাকুরিয়া বিনোদিনী গার্লস হাই স্কুল। 27 আগস্ট 2018 হাবড়া। 23 আগস্ট দক্ষিণ কলকাতা ঘটনা, 3.5 বছরে পড়ুয়াকে যৌন নির্যাতন পুলকার চালকের। 23 আগস্ট 2018 অশোকনগর রাজীবপুর শারীরিক প্রতিবন্ধী তরুণীকে খুন, ধর্ষণ, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল মেয়েটা। 15 আগস্ট স্বাধীনতা দিবস, সেদিনও তারা ছাড়ে না। এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় 15 আগস্ট 2018-তে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ ছোট কালিয়া এলাকায়, 10 আগস্ট 2018-তে হাঁসখালি, 3 আগস্ট 2018-তে ক্যানিং, 2 আগস্ট জীবনতলা কালুগাছি গ্রাম, 2 আগস্ট বিষ্ণুপুরে ভাঙাড়িয়া দক্ষিণ 24 পরগনা, 2 আগস্ট ঠাকুরপুকুর, 30 জুলাই 2018 চন্দননগর, 30 জুলাই 2018 উত্তর 24 পরগনা অশোকনগর, 28 জুলাই 2018 হাওড়া শ্যামপুরের কোলিয়া গ্রামে, 12 জুলাই 2018 নিউ টাউন, 11 জুলাই 2018 কাকদ্বীপের ফ্রেজারগঞ্জ, 9 জুলাই বিধাননগর পূর্ব থানা, 9 জুলাই 2018 হরিণঘাটার থানা সুভাষনগর প্রাথমিক বিদ্যালয় 4th শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন। 9 জুলাই 2018 ডায়মন্ড হারবার কুলপি, 8 জুলাই 2018 বউবাজার। অভিষেক, আপনি নাকি সংখ্যা গুনাচ্ছিলেন আজকে সকাল থেকে? আপনি কাল রাত থেকে সংখ্যা গুনাচ্ছিলেন? হ্যাঁ, এই 10 দিনে সারা ভারতবর্ষে কোথায় কি হচ্ছে সংখ্যা গুনাচ্ছিলেন? আমি আপনাকে আপনার রাজ্যে এক এক দিনে 7টা হয়েছে, এক এক দিন এমন গেছে 4টে রেপ হচ্ছে 4 জায়গায় সারা পশ্চিমবঙ্গে। আপনাকে সংখ্যার কিছু অন্তত গোনালাম, কিছু অন্তত মাত্র কয়েকটা সংখ্যা গোনালাম। আর যারা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে ঝুলিয়ে মেরে টানিয়ে দেওয়া হচ্ছে গাছে বেঁধে, তাদের কথা আর বললাম না। শুধু সেই মায়েদের কান্নার কথা বললাম যাদের মেয়েরা অর্ধ উলগ্ন অবস্থায়, আধখানা গায়ের কাপড় ঢাকা অবস্থায় তাদেরকে পাওয়া গেছে নানান ঝোপে জানে কোনায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি সংখ্যা গুনাচ্ছিলেন। সংখ্যা আপনাকে গুনিয়ে শেষ করে দেব। আপনার মতো নির্মম পাষাণদের চোখে তো জল আসে না। আপনারা নির্মম, আপনার পিসি একজন নির্মম মহিলা, আপনিও নির্মম। তাই এভাবে দিনের পর দিন আপনার রাজ্য, আপনাদের শাসন করা রাজ্য, আপনাদের দল যারা পরিচালিত হচ্ছে এই ঘটে চলেছে। লজ্জা 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 লজ্জা, এর থেকে আর কিছু বেশি বলার নেই আমার। নমস্কার। রূপাদিকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করবেন শিক্ষিকা মৌমিতা সরকার। উনি আমাদের যুব মোর্চার রাজ্য সম্পাদিকা। ধন্যবাদ। আমি মৌমিতা সরকার,
আজকে এ রাজ্যে যে অন্যায় হয়েছে, যে অনাচার হয়েছে, তার বিরুদ্ধে যে শক্তি আমাদের মধ্যে আছে, সেই শক্তি দিয়ে আমরা লড়াই করতে পারছি। কারণ বিধাতা পরমেশ্বর স্বয়ং তার যে ন্যায় দ্বন্দ্ব প্রত্যেকজন মানুষের হাতে দিয়ে রেখেছে। যখন কোনো প্রদেশে অন্যায় হয়, অনাচার হয়, অন্ধকারে সেই প্রদেশ ছেয়ে যায়, তখন সেই জায়গায় বিধাতার দেওয়া সেই ন্যায় দ্বন্দ্বে আমরা সাধারণ মানুষ যারা বলিয়ান হয়ে রয়েছি, সেই ন্যায় দ্বন্দ্বের বলে আমরা রাস্তায় নামি, আমরা অনাচার দুরাচারের সাথে লড়াই করি, করে আমরা আলো নিয়ে আসি। আজকে এই রাজ্যেও আমাদের এইটাই প্রথম লক্ষ্য, যে অনাচার, যে দুরাচার হয়েছে, সেই দুরাচারকে আমাদের বিধাতা যে ন্যায়দণ্ড প্রত্যেক জনের হাতে দিয়েছে, প্রত্যেক মানুষের হাতে দিয়েছে, সেই ন্যায় দ্বন্দ্বের বলে আমরা এই রাজ্যের ন্যায় ফিরিয়ে আনবই আমরা বদ্ধপরিকর। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সে কথা বলে গেছেন তার একটি কবিতায়, ন্যায় দ্বন্দ্ব। আজকে সেই ন্যায় দ্বন্দ্ব পাঠ করে শোনাবো আপনাদেরকে। তোমার ন্যায়ের দ্বন্দ্ব প্রত্যেকের অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার। হে রাজাধিরাজ, সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবই নয়, তব কার্যে যেন নাহি ডরি কভু করে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র, হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝলি ওঠে খড় খড়গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচার আসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। নমস্কার। আমাদের মাঝে এই ধর্ণা কর্মসূচিতে প্রসেনজিৎ দত্ত, সাধারণ সম্পাদক কেএনএসডি জেলার, উনিও সকাল থেকেই আছেন। আমাদের মাঝে অমলেন্দুদা, তমগ্নদা পেছনে গেছে। আমাদের মাঝে স্বাস্থ্য ভবন ঘেরাও করে সেই আন্দোলনে নেতৃত্ব দেবার পর দেবশ্রীদিও এসেছেন সরাসরি, এবং আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনীদি তিনিও এসেছেন। আমাদের মাঝে প্রণব মণ্ডল, ব্যারাকপুর জেলার নেতা, তিনিও আছেন। সকাল থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই মঞ্চে বসে ডক্টর সুভাষ সরকার, আমাদের মালদার সাংসদ খগেন মুর্মু, জয়ন্ত রায় সংসদ জলপাইগুড়ি, রীতা ঘোষাল আমাদের নাট্য জগতের একটি নাম, আমাদের নবদ্বীপ জোনের নেতৃত্ব অমিতাভ রায়, আমাদের বিভাগের দায়িত্বে কৃষ্ণেন্দু মুখার্জি, যিনি আজ এই ঘেরাও কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের দেবাশিস পাইন্দা, উনি এই জেলার সাধারণ সম্পাদক, উনিও সকাল থেকে ছিলেন। আমি
রাজকমলদার কথার সূত্র ধরে একটি কথা শুধু রাখবো। রাজকমলদা বললেন, এই প্রথম পশ্চিম বাংলার মাননীয়া একই অঙ্গে এত রূপ নিয়ে তার সরকারের বিরুদ্ধে মিছিল করেছেন। এর পূর্বে ডক্টর সুভাষ সরকার, প্রতাপ ব্যানার্জি, খগেনদারা জানেন, এর পূর্বে 1969 সালে অজয় মুখোপাধ্যায় যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে, তখন জ্যোতিবাবু হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার। তাই তো সুভাষদা, খগেনদা, তাই তো? সেই সময় বিধানসভার মধ্যে ঢুকে আমাদের 1969 সালের দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী জ্যোতিবাবুর দপ্তরের কিছু লোকেরা। অজয় মুখোপাধ্যায় অবস্থানে বসেছিলেন এবং উনি সোচ্চার হয়ে বলেছিলেন, এলাকায় যখন ডাকাত পড়ে তখন কুকুররা ঘেউ ঘেউ করে, আমি পশ্চিমবঙ্গের জাগ্রত প্রহরীর মতন ঘেউ ঘেউ করে বলতে চাই, মানুষ জাগুক, সিপিআইএম এর রূপ দেখুক। নিজের সরকারের বিরুদ্ধে 1969 সালের ডিসেম্বর মাসে অজয় মুখোপাধ্যায় সোচ্চার হয়েছিলেন। ওই সরকারের মন্ত্রিসভার সদস্য ভক্তিভূষণ মণ্ডলকে জ্যোতিবাবু যখন দেখলেন যে অজয় মুখোপাধ্যায় পদত্যাগ করতে যাচ্ছেন, সেদিন ভক্তিভূষণ মণ্ডলকে ডেকে পাঠিয়েছিলেন অনুরোধ করে যে, ভক্তিবাবু আপনি যান, অজয় মুখোপাধ্যায়কে গিয়ে বলুন এই কাণ্ড আর হবে না, তিনি যেন পদত্যাগ না করেন। এগুলো সব লেখা ইতিহাস। অজয় মুখোপাধ্যায়ের ঘরে যখন মন্ত্রী ভক্তিভূষণ মণ্ডল এলেন, অজয় মুখোপাধ্যায় জানালেন যে, ভক্তিবাবু আপনি যে অনুরোধ করবার জন্য আমার কাছে এসেছেন, সেই ঘটের বিসর্জন ঘটে গেছে, আমি পদত্যাগপত্র লিখে রাজ্যপালকে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের রাজ্যের বিরুদ্ধে তিনি পদযাত্রা করেছেন। আমরা চাই মানুষ দেখুক নিজের হাতে কালি লাগিয়ে, নিজের মুখে কালি লাগানো নেতা নেত্রীরা কিভাবে লেজ নাড়তে নাড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের পিছনে যাচ্ছেন এবং বলছেন এই ঘটনার প্রতিবাদ জানাই। তৃণমূলের উত্তর থেকে দক্ষিণ কিছু কিছু ফোড়ে ফোড়ে নেতারা তারা বলছেন আসুন প্রতিবাদ করি। আমরা বলছি আসুন মিছিল করি। আমরা বলি আরজি করের প্রতিবাদ জানাই, আর আপনারা বলুন আরজি করের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন, সুপ্রিম কোর্টে আইনজীবীকে দাঁড়া করাবেন, তাই বলে মিছিল করুন। আর আমরা মিছিল করি মানুষের স্বার্থে, মানুষের জন্য। এখানে খগেন মুর্মুদা উপস্থিত আছেন। খগেনদাকে আমি অনুরোধ করব আমাদের এখানে এই মঞ্চে তার কিছু কথা রাখবার জন্য। এরপরে রীতা ঘোষাল তিনি তার বক্তব্য পেশ করবেন এবং আরো অন্যান্য নেতৃত্বরা তারা আলোচনা করবেন। খগেনদাকে দিন। তুষার ঘোষ দেখলাম।